হ্যালো বন্ধুরা, ডিআইজ অনলি ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে আমি দেবাশিস স্যার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকেই তোমরা থেমে না থেকে নিজেদের গতিকে বজায় রেখেছো। আমরাও কিভাবে পিছিয়ে থাকি বলো? কনফিউজড হয়ে গেলে? বুঝতে পারছো না ঠিক কি বলতে চাইছি? চলো সব কনফিউশন কাটিয়ে নিজেদের গতি বা মোশনে ফিরে আসি। ঠিক ধরেছ, আজ আমরা ফিজিক্সের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার মোশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্সের একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মোশন। শুধু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্স নয়, পিএসসির যে কোনো এক্সামে, সেটা মিসেলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক অথবা এসএসসি সিজিএল হোক, এই মোশন চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারকে কাউন্টার করার জন্য আমাদের প্রয়োজন কিন্তু একটা পারফেক্ট স্ট্র্যাটেজি। এই কোর্সে আমরা কভার করছি মোশনের ওপর একটা ইনডেপথ ডিসকাশন। এখানে থাকছে ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন্সে আসা বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা। আরও থাকছে এসএসসি সিজিএল ও সিএইচএসএল এ আসা বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা, এবং থাকছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। স্টেটস অফ ম্যাটার অর্থাৎ পদার্থের অবস্থা। পদার্থের অবস্থাকে মূলত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্থিতিশীল অবস্থা বা রেস্ট, এবং অপরটি হচ্ছে গতিশীল অবস্থা বা মোশন। রেস্ট বা স্থিতিশীল অবস্থা, যখন কোনো বস্তু সময়ের সাথে সাথে তার অবস্থার পরিবর্তন করে না, তখন তার যে অবস্থা তাকে বলা হয় স্থিতিশীল অবস্থা বা রেস্ট পজিশন। এই চিত্রে দেখা যাচ্ছে এখানে রাস্তা, গাছপালা, এগুলো সবই কিন্তু তার পজিশন বা অবস্থান কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন করছে না। কাজেই তাদের যে অবস্থা তাকেই বলা হয় কিন্তু স্থিতিশীল অবস্থা বা রেস্ট। এবং নিচের চিত্রে বা নিচের যে ছবি আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ছবিটা গতিশীল, অর্থাৎ এখানে কিন্তু বস্তুগুলি সময়ের সাথে সাথে তার অবস্থার কিন্তু পরিবর্তন করে চলেছে। এটিই কিন্তু গতিশীল অবস্থা বা মোশন। এবার আমরা দেখব টাইপস অফ মোশন, অর্থাৎ এই মোশন বা গতি কত ধরনের হতে পারে। প্রথমেই চলে এসেছি ট্রান্সলেশনাল মোশন, অর্থাৎ সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি মানে একটি বস্তু যখন সরলরেখা বরাবর চলতে থাকে তখন তার যে গতি, সেই গতিকে বলা হয় ট্রান্সলেশনাল মোশন বা সরলরৈখিক গতি। এখানে যে চিত্রটি দেখানো হয়েছে সেই চিত্রে দেখা যাচ্ছে একজন সাইকেল চালক সরলরেখা বরাবর চলে যাচ্ছে, অর্থাৎ এই সাইকেলিস্টের যে গতি সেটি হচ্ছে সরলরৈখিক গতি। এই প্রসঙ্গে একটি প্রশ্ন বলে নেব, যেটি এসএসসি সিএইচএসএল 2016 এ এসেছিল। প্রশ্নটি ছিল মোশন অফ আ ট্রেন ইজ অ্যান এক্সাম্পল অফ, এর সঠিক উত্তরটি হবে ট্রান্সলেটরি মোশন, অর্থাৎ সরলরৈখিক গতি। এবার আসছি সার্কুলার মোশন, অর্থাৎ বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কি? যখন কোনো বস্তু বৃত্তপথ বরাবর পরিভ্রমণ করে তখন তার যে গতি, সেই গতিকে বলা হয় বৃত্তীয় গতি। এই পাশের এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি বৃত্তপথ বরাবর পরিভ্রমণ করে চলেছে। কাজেই গাড়ির গতিটি হচ্ছে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। এবার আসছি রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হচ্ছে কোনো বস্তু যখন কোনো বিন্দু বা অক্ষের চারিদিকে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে গতিশীল হয় তখন ওই বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণন গতি। এখানে যে চিত্রটি দেখানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি বস্তু বৃত্তাকার কক্ষপথে একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরে চলেছে। কাজেই এই বস্তুটির গতি হচ্ছে ঘূর্ণন গতি। এই প্রসঙ্গে দু একটি প্রশ্ন বলে নেব। প্রথম প্রশ্নটি এসেছিল ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2017 এ। প্রশ্নটি ছিল a body is acted upon by two unequal forces in opposite directions but not in one line. The effect is that the body will have, এর সঠিক উত্তরটি হবে রোটেশনাল as well as ট্রান্সলেশনাল মোশন। অপর একটি প্রশ্ন এসেছিল ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির 2018 এ। প্রশ্নটি ছিল a stone tied to a string is reeled in a circle. As it was revolving, the rope suddenly snaps. Then
এর সঠিক উত্তরটি হবে দ্য স্টোন ফ্লাইজ অফ ট্যানজেনশিয়ালি। এবার আমরা আরো কিছু গতির টাইপ দেখে নেব। এর পরের যে গতিটি হচ্ছে দ্যাট ইজ অসিলেটরি মোশন, অর্থাৎ দোলন। যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয়, অর্থাৎ যে গতিতে কোনো কণা কোনো বিন্দুর সাপেক্ষে বারবার একই পথ দিয়ে আসা যাওয়া করে, সেই গতিকে বলা হয় বা সেই ধরনের গতিকে বলা হয় দোলন গতি বা অসিলেটরি মোশন। এই পাশের চিত্রে দেখা যাচ্ছে একটি পেন্ডুলাম অনবরত বাঁদিকে এবং ডান দিকে পর্যায়ক্রমে আসা যাওয়া করছে, কাজেই এই পেন্ডুলামের গতি হচ্ছে অসিলেটরি মোশন। এই প্রসঙ্গে একটি প্রশ্ন বলে নেব যেটি এসেছিল WBCS প্রিলিমিনারি 2006-এ। প্রশ্নটি ছিল দ্য নেচার অফ মোশন অফ আ সুইং মেশিন ইজ। এর সঠিক উত্তরটি হবে অসিলেটরি মোশন। এর পরের গতিটি হচ্ছে ভাইব্রেটরি মোশন, অর্থাৎ কম্পন। কম্পন হচ্ছে এটি অসিলেটরি মোশনেরই একটি অংশ। যখন অসিলেটরি মোশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড অর্থাৎ বিস্তার খুব কম হয়, তখন সেই ধরনের গতিকে বলা হয় ভাইব্রেটরি মোশন বা কম্পন। এক্ষেত্রে এখানে একটি চিত্র দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি শস্যলাকা কিন্তু কম্পিত হচ্ছে। শস্যলাকার কম্পনের বিস্তার কিন্তু খুব কম হওয়ায় এই গতিকে বলা হয় ভাইব্রেটরি মোশন বা কম্পন। এবার আমরা দেখব মিক্সড মোশন, অর্থাৎ মিশ্র গতি। মিশ্র গতি কি? মিশ্র গতি হচ্ছে যখন একাধিক গতি একসাথে মিশ্রিত অবস্থায় থাকে, তখন সেই গতিকে বলা হয় মিশ্র গতি। পাশের চিত্রে দেখা যাচ্ছে একটি চাকা রোটেট করছে এবং তার সাথে লাগানো একটি দণ্ড সরলরৈখিক বরাবর মুভ করছে বা সরলরেখা বরাবর মুভ করছে। এখানে কিন্তু দুটো গতি একসাথে রয়েছে, একটি হচ্ছে বৃত্তীয় গতি এবং অপরটি হচ্ছে সরলরৈখিক গতি। কাজে এই টোটাল সিস্টেমের যে গতি বা মোশন সেটি কিন্তু মিক্সড মোশন বা মিশ্র গতির। এরপরে আমরা আরো কিছু টাইপস নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি ওয়ান ডাইমেনশনাল মোশন, অর্থাৎ একমাত্রিক গতি। যখন বস্তুর গতি একটি নির্দিষ্ট মাত্রা বরাবর বা একটি নির্দিষ্ট অক্ষ বরাবর হয়, তখন তার যে গতি তাকেই বলা হয় একমাত্রিক গতি। পাশের চিত্রে দেখা যাচ্ছে একটি সরলরেখা বরাবর অর্থাৎ একটি নির্দিষ্ট অক্ষ বরাবর একটি বস্তু ক্রমাগত আসা যাওয়া করছে, কাজেই এই যে বস্তুর গতি সেটি কিন্তু একমাত্রিক গতি। এরপরে চলে আসি দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতিতে একটি বস্তু দুটো অক্ষ বরাবর মুভ করছে, বা দুটো অক্ষ বলতে একটি এক্স অক্ষ যদি আমরা ধরি, অপরটি হচ্ছে ওয়াই অক্ষ। যদি ধরা যায় একটি পিঁপড়ে দেওয়ালের মধ্যে ক্রমাগত এদিক ওদিক মুভ করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পিঁপড়ের গতিটি হবে কিন্তু দ্বিমাত্রিক গতি, কারণ একটি দেওয়ালের দুটো অক্ষ থাকে। এখানেও চিত্রে দেখানো হয়েছে দুটো অক্ষ, একটি এক্স অক্ষ এবং একটি ওয়াই অক্ষ, এবং এখানে যে কণাগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু সেই তলের মধ্যে ক্রমাগত এদিক ওদিক ছোটাছুটি করছে। কাজেই এটি হচ্ছে একটি টু ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক গতির উদাহরণ। এবার আসছি ত্রিমাত্রিক গতি বা থ্রি ডাইমেনশনাল মোশন। এক্ষেত্রে তিনটে অক্ষ বরাবর বস্তু গতিশীল হয়। ধরা যাক একটি মশা ঘরের মধ্যে চারিদিকে ঘোরাফেরা করছে বা উড়ে বেড়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই মশার গতি কিন্তু ত্রিমাত্রিক, কারণ ঘরের তিনটে মাত্রা বা অক্ষ থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। যখন মশাটি ঘরের চারিদিকে ঘোরাফেরা করে, উড়ে বেড়ায়, তখন তার কিন্তু গতি ত্রিমাত্রিক। এখানেও পাশের চিত্রে দেখানো হয়েছে একটি হেলিকপ্টার ওঠানামা করছে এবং ঘুরে বেড়াচ্ছে, সেটি কিন্তু তিনটে অক্ষ বরাবর পরিভ্রমণ করছে। কাজেই এই হেলিকপ্টারের যে গতি সেটি কিন্তু থ্রি ডাইমেনশনাল মোশন বা ত্রিমাত্রিক গতি। এবার আসছি ফোর্স, অর্থাৎ বল। কোনো বস্তুর ওপর বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় তাকেই বলা হয় বল। এবার অবস্থার পরিবর্তন বলতে, যদি একটি বস্তু স্থির অবস্থায় থাকে তাহলে তার স্থির অবস্থার পরিবর্তন করে আমরা তাকে গতিশীল করতে পারি, অথবা যদি একটি বস্তু গতিশীল অবস্থায় থাকে তাহলে তার সেই গতিশীল অবস্থার পরিবর্তন আমরা করতে পারি, অথবা গতিশীল অবস্থায় পরিবর্তন করে তাকে স্থিতিশীল অবস্থায় পরিণত করতে পারি। বাইরে থেকে যা প্রয়োগ করে এটি করা হয় তাকেই বলা হয় বল। এবার আমরা জানি যে বলের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইন এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন, এবং বলের মাত্রা এম, এল,
10⁻²। এই প্রসঙ্গে একটি প্রশ্ন বলে নেব যেটি এসেছিল এসএসসি সিজিএল 2017-এ। প্রশ্নটি ছিল হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে নিউটন। এবার আমরা দেখব ফান্ডামেন্টাল অর বেসিক ফোর্সেস ইন নেচার, অর্থাৎ এই প্রকৃতিতে কত ধরনের ফোর্স রয়েছে সেই ফোর্সগুলো একটু আমরা দেখে নিই। প্রথমে আসছি গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে প্রযোজ্য হয়, এটি হচ্ছে মহাকর্ষ বল। 2 নম্বরটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের দ্বারা যে প্রযুক্ত বল তাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এরপরে আসছে নিউক্লিয়ার ফোর্স, অর্থাৎ নিউক্লিয় বল। এটি হচ্ছে পরমাণুর মধ্যে থাকা নিউক্লিয়াস এবং তার মধ্যে যে প্রোটন এবং নিউট্রন রয়েছে তাদের মধ্যে যে বল কাজ করছে সেটি হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এবং চতুর্থটি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ আধানের মধ্যে যে বল, ধনাত্মক আধান, দুটো ধনাত্মক আধান অথবা দুটো ঋণাত্মক আধান অথবা একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক আধানের মধ্যে যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল কাজ করে সেটি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার টাইপস অফ ফোর্স, ফোর্স কত প্রকারের হতে পারে। মেনলি ফোর্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কন্ট্যাক্ট ফোর্সেস, অর্থাৎ স্পর্শজনিত বল, এবং অপরটি হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্সেস, অর্থাৎ ক্ষেত্রজনিত বল। কন্ট্যাক্ট ফোর্স কথাটি শুনলেই বোঝা যায় যে ক্ষেত্রে দুটো সিস্টেমের মধ্যে যখন কন্ট্যাক্ট বা টাচ রয়েছে তখন তাদের মধ্যে যে বল প্রযুক্ত হচ্ছে সেটি হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শজনিত বল। উদাহরণ হিসাবে বলা যেতে পারে ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল, মেকানিক্যাল ফোর্স, টেনশনাল ফোর্স, এক্সেট্রা। একটু উদাহরণটাকে এলাবোরেট করছি। ধরা যাক একটি মেঝের মধ্যে একটি বস্তু রাখা আছে এবং সেই বস্তুটিকে আমরা ক্রমাগত মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে কিন্তু মেঝে বস্তুর ওপর তার গতির বিরুদ্ধে একটি বল প্রয়োগ করছে, যাকে আমরা ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল বলছি। এবং এক্ষেত্রে এই বলটি প্রযুক্ত হচ্ছে তখনই যখন মেঝে এবং বস্তুটি সংস্পর্শে রয়েছে। তো সংস্পর্শে থাকা অবস্থাতে যে বল প্রযুক্ত হয় সেটি হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শজনিত বল। এবং নন কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে যখন বস্তু সংস্থার মধ্যে কোনো রকম সংস্পর্শ থাকবে না। উদাহরণ হিসাবে বলা যায় গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স ইত্যাদি। গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে আমরা জানি যখন দুটো বস্তু কিছুটা ডিস্টেন্সে থাকে তখন তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল প্রযুক্ত হয়। যেমন পৃথিবী এবং সূর্যের মধ্যে, পৃথিবী এবং সূর্যের মাঝখানে একটা হিউজ গ্যাপ রয়েছে, কোনো সংস্পর্শ নেই, কিন্তু পৃথিবী এবং সূর্যের মধ্যে আমরা সকলেই জানি মাধ্যাকর্ষণ বল বা মহাকর্ষ বল প্রযুক্ত হচ্ছে। কাজেই এই গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স বা ক্ষেত্রজনিত বল। এছাড়াও ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স এগুলো সবই হচ্ছে ক্ষেত্রজনিত বল বা নন কন্ট্যাক্ট ফোর্স। এবার কিছু প্রশ্ন দেখে নেব। প্রথমে একটি প্রশ্ন যেটি এসেছিল WBCS মেন্স 2016 এবং 2017-এ। প্রশ্নটি ছিল ফ্যাট ক্যান বি সেপারেটেড ফ্রম মিল্ক ইন আ ক্রিম সেপারেটর বিকজ অফ। এর সঠিক উত্তরটি হবে সেন্ট্রিফিউগাল ফোর্স। এক্ষেত্রে আমি একটুখানি বলে নেব এই সেন্ট্রিফিউগাল ফোর্স সম্বন্ধে, যদিও এটি একটি অন্য চ্যাপ্টার রোটেশনাল মোশনের অন্তর্ভুক্ত, কিন্তু তাও যেহেতু প্রশ্নটি এসেছিল তো সে কারণেই আমি একটু সেন্ট্রিফিউগাল ফোর্স সম্বন্ধে বলছি। সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে তখন সে বৃত্তের কেন্দ্রাভিমুখী একটি বল প্রযুক্ত হয়, এবং এই বলটি হচ্ছে একটি সিউডো বল বা ছদ্ম বল। অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্রে এই বলের কিন্তু কোনো অস্তিত্ব নেই। জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে যে নির্দেশতন্ত্র স্থির অথবা সমবেগে গতিশীল, এই ধরনের নির্দেশতন্ত্রে কিন্তু এই বলের কোনো রকম অস্তিত্ব নেই। এই বলকে বলা হয় সিউডো বল বা ছদ্ম বল। এই বলের অস্তিত্ব আছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে যে নির্দেশতন্ত্র হচ্ছে ত্বরণ সহ গতিশীল, এই ধরনের নির্দেশতন্ত্রে কিন্তু এই সিউডো বল বা ছদ্ম বলের অস্তিত্ব আছে। এবং সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে এক ধরনের ছদ্ম বল, যেটি যখন আমি একটি উদাহরণ দিয়ে বলছি, যখন আমরা নাগরদোলাতে চড়ি তখন আমাদের নাগরদোলাতে চড়ার জন্য এক ধরনের বল ফিল করি আমরা বা ফোর্স ফিল করি, যেই ফোর্সের জন্য আমরা ক্রমাগত আমাদের এরকম টেন্ডেন্সি হয় যে আমরা বাইরের দিকে ছুটে যাচ্ছি। এই ধরনের বল কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স। যখন বৃত্তপথে কোনো বস্তু ঘুরছে তখন বৃত্তের কেন্দ্রের দিকে একটি বল প্রযুক্ত হয়, সেই বল কিন্তু
সেন্ট্রিফিউগাল ফোর্স নামে পরিচিত। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে সেন্ট্রিফিউগাল ফোর্স। অপর একটি প্রশ্ন এসেছিল যেটি এসএসসি সিজিএল 2012 এবং 2013 এসেছিল। প্রশ্নটি ছিল দ্য ফলোইং ইজ আ সিউডো ফোর্স। একটু আগেই বললাম সিউডো ফোর্স বা ছদ্ম বল হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। অপর একটি প্রশ্ন এসেছিল এসএসসি সিজিএল 2016 এখানে ছিল হোয়াট টাইপ অফ ফোর্স অ্যাক্টস অন আ কার মুভিং অ্যারাউন্ড আ কার্ভ। যখন বৃত্তপথে একটি গাড়ি মুভ করছে তখন তার মধ্যে কি ধরনের বল প্রযুক্ত হচ্ছে। এটি কিন্তু সেন্ট্রিপেটাল ফোর্স, একে বলা হয় অভিকেন্দ্র বল। বৃত্তপথে কেন্দ্রের দিকে এই বলটি কিন্তু প্রযুক্ত হয়, আর সেন্ট্রিফিউগাল ফোর্স বৃত্তপথের বাইরের দিকে প্রযুক্ত হয়। এবার আমরা দেখব ইনার্শিয়া অর্থাৎ জাড্য। কোনো একটি বস্তু স্থির অবস্থায় থাকার প্রবণতা অথবা গতিশীল অবস্থায় থাকার যে প্রবণতা, সেই প্রবণতাকেই বলা হয় তার ধর্ম, এবং সেই ধর্মটির নাম হচ্ছে জাড্য ধর্ম। এই জাড্য ধর্ম মূলত তিন রকমের হতে পারে। একটি হচ্ছে স্থিতিজাড্য, এবং অপরটি হচ্ছে গতিজাড্য, এবং তৃতীয়টি হচ্ছে দিক নির্দেশক জাড্য। একটি বস্তু যখন স্থির অবস্থায় আছে তার স্থির অবস্থায় থাকার যে প্রবণতা তাকেই বলা হয় স্থিতিজাড্য। যেমন উদাহরণ হিসাবে যদি বলা যায়, একটি স্থির বাসে যখন কোনো যাত্রী বসে আছে তখন যাত্রীর পুরো বডি স্থির অবস্থায় আছে। এই অবস্থায় হঠাৎ করে বাসটি চলা শুরু করলে যাত্রী কিন্তু একটু পেছনের দিকে হেলে পড়ে, কারণ যাত্রীর নিচের অংশ বাসের সাথে তৎক্ষণাৎ গতিশীল হওয়ার উপক্রম করলেও যাত্রীর উপরের অংশ কিন্তু স্থির অবস্থায় থাকার যে প্রবণতা সেটি বজায় রাখতে চায়, তার ফলে যাত্রী কিন্তু পেছনের দিকে ঝুঁকে যায়। এটি কিন্তু ইনার্শিয়া অফ রেস্টের এক্সাম্পল। অপরটি হচ্ছে ইনার্শিয়া অফ মোশন অর্থাৎ গতিজাড্য। একটি বস্তু গতিশীল অবস্থায় রয়েছে, তার সেই গতিশীল অবস্থায় থাকার যে প্রবণতা তাকেই বলা হয় গতিজাড্য। উদাহরণ হিসেবে বলা যায়, সেম একই এক্সাম্পল যদি আমরা দিই, একটি মুভিং বাস, সেখানে একটি যাত্রী বসে আছে, তার সম্পূর্ণ বডি গতিশীল আছে। এই অবস্থায় যদি বাসটি হঠাৎ ব্রেক করে তখন যাত্রীর নিচের অংশ তৎক্ষণাৎ স্থির অবস্থায় আসে, কিন্তু উপরের অংশ কিন্তু তৎক্ষণাৎ স্থির অবস্থায় আসতে পারে না, গতিজাড্য বজায় রাখতে চায়, তার ফলে সে কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ে। এটি কিন্তু গতিজাড্যের উদাহরণ। অপরটি হচ্ছে ইনার্শিয়া অফ ডিরেকশন অর্থাৎ দিক নির্দেশক জাড্য। একটি বস্তু যখন একটি নির্দিষ্ট দিক বরাবর চলছে, যদি বাইরে থেকে বল প্রযুক্ত করা না হয় তাহলে কিন্তু সেই বস্তুটির প্রবণতা হবে সেই একই দিক বরাবর চলার। যেমন যদি একটি বলকে আমরা একটি মেঝের মধ্যে গড়িয়ে দিই, ও কিন্তু সেই দিক বরাবরই চলার প্রবণতা কিন্তু ওর থাকবে। ওর কিন্তু না বাদিক ডান দিক কোনো দিক পরিবর্তন করার কিন্তু প্রবণতা জন্মাবে না, যতক্ষণ না ওর উপর বাইরে থেকে বল প্রযুক্ত হবে। এটি কিন্তু দিক নির্দেশক জাড্যের উদাহরণ। এই প্রসঙ্গে একটি প্রশ্ন বলে নেব, যেটি এসএসসি সিপিও 2017 এসেছিল। প্রশ্নটি ছিল, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটি ইজ আ মেজার অফ ইনার্শিয়া। এর সঠিক উত্তর হবে মাস অর্থাৎ ভর। এবার কিছু বেসিক টার্মস আমরা দেখে নেব। প্রথমে আসছি পজিশন অর্থাৎ অবস্থা। কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে যখন কোনো বস্তুর আমরা অবস্থা নির্দেশ করি তখন সেটি একমাত্রিক নির্দেশতন্ত্র হোক বা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র হোক বা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র হোক, সেই নির্দেশতন্ত্রের যে মূল বিন্দু সেখান থেকে বস্তু পর্যন্ত একটি সরলরেখা আমরা অঙ্কন করি, এবং সেই সরলরেখা দ্বারাই কিন্তু বস্তুর অবস্থান বা পজিশন বর্ণনা করা হয়। এরপরে আসছি ডিস্টেন্স বা দূরত্ব। একটি বস্তু যখন কোনো একটি বিন্দু এ থেকে অপর একটি বিন্দু বি তে ট্রাভেল করছে, তখন এ থেকে বি বিন্দুতে যেতে ও যে মোট যতটা পথ অতিক্রম করলো সেই মোট পথের যে দৈর্ঘ্য তাকেই বলা হয় ডিস্টেন্স বা দূরত্ব। এরপরে আসছি স্পিড বা দ্রুতি। স্পিড হচ্ছে একক সময়ে কোনো একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব বাই সময়, এটিকে বলা হয় স্পিড বা দ্রুতি। অর্থাৎ যদি ম্যাথমেটিক্যালি বলি তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম টেকেন, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব
বাই সময়। এই স্পিড বা দ্রুতি এটি কিন্তু একটি স্কেলার রাশি, কারণ এর কিন্তু কোনো নির্দিষ্ট দিক থাকে না, এবং নির্দিষ্ট দিক না থাকার জন্য শুধুমাত্র মান দিয়েই স্পিড বা দ্রুতিকে প্রকাশ করা হয়, তাই স্পিড একটি কিন্তু স্কেলার রাশি। এরপরে আসছি ডিসপ্লেসমেন্ট বা সরণ। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি টার্ম। সরণ হচ্ছে দুটি বিন্দুর মধ্যে ন্যূনতম যে দূরত্ব সেটি হচ্ছে সরণ। অর্থাৎ ধরে নিচ্ছি আমাকে এ একটি বিন্দু আছে এবং বি অপর একটি বিন্দু আছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে আমাকে যেতে হবে। আমি কিন্তু একাধিক পথ দিয়ে এ থেকে বি বিন্দুতে যেতে পারি, কিন্তু সবচেয়ে যে ন্যূনতম দূরত্ব আমার হবে সেটি কিন্তু হবে সরণ। এবার এখানে একটি চিত্র দেখানো হয়েছে, যেই চিত্রে দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে আমি অপর একটি এন্ড পয়েন্টে পৌঁছবো। সেখানে কিন্তু আমি একাধিক পথ অতিক্রম করে আসতে পারি। মোট পথের যে দূরত্ব সেটি কিন্তু দেখা যাচ্ছে 70 কিলোমিটার। এটি কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব। কিন্তু যদি আমি ওই প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত ডিরেক্টলি পৌঁছতাম, তাহলে কিন্তু আমাকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হতো, এবং সেটি দেখা যাচ্ছে 14 কিলোমিটার, 14 কিলোমিটার দূরত্ব কিন্তু আমি ডিরেক্টলি যদি আসতাম বা একটি নির্দিষ্ট দিক বরাবর যেতাম, তাহলে কিন্তু সেই বিন্দু প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত পৌঁছতে পারতাম। কাজেই এক্ষেত্রে সরণ বা ডিসপ্লেসমেন্ট কিন্তু 14 কিলোমিটার। কাজেই ডিসপ্লেসমেন্ট কিন্তু সর্বদাই ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব থেকে কিন্তু কম হবে। এবার আসছি গতিবেগ বা ভেলোসিটি। সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের যে হার তাকেই বলা হয় কিন্তু গতিবেগ। ম্যাথমেটিক্যালি ভেলোসিটি বা গতিবেগ ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অর্থাৎ সরণ বাই সময়। এবার যেহেতু সরণ একটি নির্দিষ্ট দিকে হয় বা সরণ একটি ভেক্টর রাশি, তাই গতিবেগও কিন্তু ভেক্টর রাশি। এই প্রসঙ্গে একটি প্রশ্ন বলে নেব। প্রশ্নটি এসেছিল এসএসসি সিএইচএসএল 2014-এ। প্রশ্নটি ছিল আ বডি উইথ ইউনিফর্ম মোশন, এর সঠিক উত্তরটি হবে ক্যান বি অ্যাক্সেলারেটেড। এবার আসছি অ্যাক্সেলারেশন বা ত্বরণ। সময়ের সাথে সাথে গতিবেগ বৃদ্ধির যে হার তাকে বলা হয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন। যেমন যদি আমি বলি একটি গাড়ি প্রথমে 20 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, 1 ঘন্টা পরে সেই গাড়ির গতিবেগ হয়ে গেল 40 কিলোমিটার পার আওয়ার, আরও 1 ঘন্টা পরে তার গতিবেগ হয়ে গেল 60 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ গাড়ির গতিবেগ কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই সময়ের সাথে সাথে এই গতিবেগ বৃদ্ধির যে হার তাকেই বলা হয় ত্বরণ। এবং গাণিতিকভাবে আমরা এভাবে প্রকাশ করতে পারি, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ইনক্রিজ ইন ভেলোসিটি বাই টাইম, অর্থাৎ গতিবেগ বৃদ্ধি বাই সময়। এবার হচ্ছে ডি অ্যাক্সেলারেশন অর্থাৎ মন্দন। মন্দন হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন। নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে সময়ের সাথে সাথে গতিবেগ হ্রাসের যে হার তাকে বলা হয় মন্দন। উদাহরণ হিসাবে বলা যেতে পারে একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, 1 ঘন্টা পরে তার গতিবেগ কমে হলো 30 কিলোমিটার পার আওয়ার, আরও 1 ঘন্টা পরে তার গতিবেগ কমে হলো 10 কিলোমিটার পার আওয়ার। এক্ষেত্রে দেখা যাচ্ছে গতিবেগ ক্রমাগত কমছে, অর্থাৎ সময়ের সাথে সাথে এই গতিবেগ হ্রাসের যে হার তাকে বলা হয় ডিঅ্যাক্সেলারেশন বা মন্দন। অর্থাৎ ডিঅ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডিক্রিজ ইন ভেলোসিটি বাই টাইম, অর্থাৎ গতিবেগ হ্রাস বাই সময়। এ প্রসঙ্গে কিছু প্রশ্ন বলে নেব। একটি প্রশ্ন এসেছিল WBCS প্রিলিমিনারি 2012-এ। প্রশ্নটি ছিল অ্যান অবজেক্ট মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড অন আ হরাইজন্টাল সারফেস উইল নট হ্যাভ, এর সঠিক উত্তরটি হবে অ্যাক্সেলারেশন। সেকেন্ড প্রশ্নটি ছিল SSC CHSL 2016-এ। প্রশ্নটি ছিল অ্যাক্সেলারেশন ইজ, এর সঠিক উত্তরটি হবে ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স। অপর একটি প্রশ্ন এসেছিল SSC CHSL 2016-এ। প্রশ্নটি ছিল ইফ আ বল ইজ থ্রোন আপ হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট চেঞ্জ, এর সঠিক উত্তর হবে অ্যাক্সেলারেশন। কারণ কোনো বস্তুকে যখন আমরা উপরে ছুড়ি তখন তার মধ্যে অভিকর্ষজ ত্বরণ কাজ করে, এবং অভিকর্ষজ ত্বরণ একটি ধ্রুবক রাশি, কাজেই এর কোনো পরিবর্তন হবে না। কাজে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। এবার আমরা আসব মোশন বা গতির কিছু বেসিক সূত্র বা মূল সূত্র যার উপর মোশন দাঁড়িয়ে রয়েছে।
তো সেটি অবশ্যই নিউটনস ল অফ মোশন। তোমরা ছোটবেলায় সবাই হয়তো পড়েছো নিউটনস ল। আরেকবার এলাবোরেটলি ডিসকাশন করছি। ফার্স্ট ল বা প্রথম সূত্র, যেটি বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে চলতে থাকবে। অর্থাৎ যদি কোনো বস্তুকে আমি স্থির অবস্থায় রেখে দিই, ধরা যাক একটি বইকে আমি একটি টেবিলের ওপর রেখে দিলাম, এবার যদি আমি সেই বইটিকে কোনো রকম মুভ না করাই, তাহলে দেখা যাবে সেই বইটি কিন্তু একদিন পরে বা দুদিন পরে বা 1 বছর পরে বা 5 বছর পরে সেই জায়গাতেই থাকবে। অর্থাৎ বল প্রয়োগ না করলে বস্তু স্থির অবস্থার কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। একইভাবে কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, তার উপর যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে সেই বস্তু কিন্তু গতিশীল অবস্থাতেই থাকবে। যেমন ধরা যাক আমাদের এই পৃথিবী ক্রমাগত সূর্যের চারিদিকে ঘুরে চলেছে সৃষ্টির সেই আদি পর্ব থেকে, এবং যেহেতু এর মধ্যে এখনো পর্যন্ত বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, তার ফলে পৃথিবী কিন্তু এখনো নিজের অক্ষের চারিদিকে প্লাস সূর্যের চারিদিকে পরিভ্রমণ করেই চলেছে। কাজেই বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু কিন্তু চিরকাল গতিশীলই থাকে। এটি কিন্তু নিউটনের প্রথম সূত্র, এবং এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিন্তু মেনলি জাড্ডের ধারণাই পাই। এই প্রসঙ্গে একটি প্রশ্ন বলে নেব, যেটি এসএসসি CHSL 2011 এ এসেছিল। প্রশ্নটি ছিল, নিউটনস ফার্স্ট ল অফ মোশন গিভস দ্য কনসেপ্ট অফ, একটু আগে বললাম এর সঠিক উত্তরটি হবে ইনার্শিয়া বা জাড্ডো। এবার চলে আসি সেকেন্ড ল অর্থাৎ দ্বিতীয় সূত্রে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই অভিমুখে ঘটে। অর্থাৎ একটি বস্তু গতিশীল রয়েছে, তার একটি নির্দিষ্ট ভরবেগ রয়েছে, এবার বস্তুটির ওপর আমি যদি একটি বল প্রয়োগ করি, করে তার গতির যদি পরিবর্তন করি, অর্থাৎ তার গতিবেগ বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে তার ভরবেগেরও পরিবর্তন হবে। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এই যে ভরবেগের পরিবর্তন, সেই ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ সময়ের সাথে সাথে ভরবেগ যেভাবে পরিবর্তিত হচ্ছে, সেটি কিন্তু প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হবে, এবং সেখান থেকে আমরা একটি ইউনিভার্সাল সূত্র পাই, দ্যাট ইজ F = ma, অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল দ্যাট ইজ ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু ত্বরণ, বস্তুর ত্বরণ। এখানে m হচ্ছে বস্তুর ভর এবং a হচ্ছে বস্তুর ত্বরণ বা অ্যাক্সেলারেশন। এই প্রসঙ্গে কয়েকটি প্রশ্ন বলে নেব। একটি প্রশ্ন এসেছিল WBCS প্রিলিমিনারি 2007 এ। প্রশ্নটি ছিল, when a loaded and an empty trucks of identical specifications are moving with same velocity, more force is required to stop the loaded truck. Which of the following laws is proved by this action? এক্ষেত্রে obviously সঠিক উত্তরটি হবে নিউটনস সেকেন্ড ল অফ মোশন। অপর একটি প্রশ্ন WBCS মেন্সের 2015 এ এসেছিল। প্রশ্নটি ছিল, a car is running on a road at a uniform speed of 60 km/h. The net resultant force on the car is, এক্ষেত্রে যেহেতু বস্তুটি সমবেগে মুভ করছে, তার মধ্যে কোনো ত্বরণ নেই, যেহেতু বস্তুটির মধ্যে কোনো ত্বরণ নেই, ত্বরণ জিরো, তো একটু আগে আমরা দেখেছি প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ হয়, যেহেতু ত্বরণ জিরো, কাজেই এক্ষেত্রে প্রযুক্ত বলও হবে জিরো, কাজেই এর সঠিক উত্তরটি হবে ইকুয়াল টু জিরো। এবার আমরা এখানে একটি ইম্পর্টেন্ট টার্ম দেখেছিলাম, দ্যাট ইজ মোমেন্টাম, ভরবেগ। ওটা সম্বন্ধে একটু জেনে নেব। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে বা গতিশীল বস্তুর মধ্যে যে গতীয় ধর্মের উৎপত্তি হয়, তাকেই বলা হয় কিন্তু ভরবেগ। বস্তু কিন্তু গতিশীল অবস্থায় থাকলেই ভরবেগের জন্ম হবে, আদারওয়াইজ কিন্তু ভরবেগ আমরা পাবো না। এবং ভরবেগকে আমরা মেজার করব কি করে? ভরবেগ ইজ ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু বস্তুর গতিবেগ, অর্থাৎ মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। এবার চলে আসি নিউটনের তৃতীয় গতিসূত্রে। তৃতীয় গতিসূত্রটি হচ্ছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন ধরো আমরা যদি দেওয়ালে ঘুষি মারি, তাহলে কিন্তু আমার হাতের মধ্যেও কিন্তু ব্যথা লাগবে। কেন ব্যথা লাগবে? কারণ দেওয়ালও সমান বলে আমার হাতের ওপর কিন্তু বল প্রয়োগ করছে। তো আমি যে বলটা প্রয়োগ করছি দ্যাট ইজ অ্যাকশন, এবং দেয়াল আমার হাতের ওপর যে বলটা প্রয়োগ করছে দ্যাট ইজ রিয়াকশন।
এবং সেটা সমান এবং বিপরীতমুখী। এটি কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র। এই প্রসঙ্গে একটি প্রশ্ন বলে নেব, যেটি WBCS মেন্সের 2014-এ এসেছিল। প্রশ্নটি ছিল, নিউটনস থার্ড ল গিভস ডিরেক্টলি দ্য ল অফ কনজারভেশন অফ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে মোমেন্টাম বা ভরবেগ। এবার আমরা দেখব এই নিউটনের যে গতিসূত্রগুলো রয়েছে তা থেকে আমরা কিছু ইকুয়েশনস অফ মোশন অর্থাৎ গতির সমীকরণ পেয়ে থাকি। মেনলি 4টে বেসিক সমীকরণ রয়েছে। সমীকরণগুলো একটু দেখে নিই। প্রথমে রয়েছে S ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। এটি কিন্তু ইউনিফর্ম মোশন বা সমবেগে গতির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ একটি বস্তু যখন একটি নির্দিষ্ট গতিবেগে মুভ করছে তখন সেই বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব S ইজ ইকুয়াল টু হবে সেই বস্তুর গতিবেগ ইন্টু সময়। তাহলে কোনো বস্তু দ্বারা সমবেগে পরিভ্রমণরত কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের প্রথম সূত্রটি কিন্তু ব্যবহার করতে হবে, যেখানে আমরা লিখব S অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু বস্তুর গতিবেগ v ইন্টু সময়টা t। দ্বিতীয় সূত্রটি রয়েছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটি কিন্তু অ্যাক্সেলারেটেড মোশনের জন্য প্রযোজ্য। ধরা যাক কোনো একটি বস্তু প্রাথমিক গতিবেগ u নিয়ে চলছে এবং তার গতিবেগ ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এবং গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত মানেই তার মধ্যে একটি ত্বরণ জেনারেট করবে, এবং গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফাইনাল যে গতিবেগ হলো সেটি হচ্ছে v। এবং এই যে সময় অবকাশ সেটি যদি ধরা যায় t এবং বস্তুর ত্বরণ যদি a হয়, তাহলে আমরা এই সমীকরণটি 2 নম্বর সমীকরণটি থেকে পাই v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো কাজেই এটি কিন্তু অ্যাক্সেলারেটেড মোশনের জন্য প্রযোজ্য হবে। পরবর্তী যে 3 নম্বর সমীকরণটি রয়েছে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্ষেত্রে ত্বরণ সহ গতিশীল একটি বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এক্ষেত্রে ইউ সেটি হচ্ছে প্রাথমিক গতিবেগ, এবং এ ত্বরণ বোঝাই যাচ্ছে, টি সময়, এবং এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমাদের যদি সকল ইনফরমেশনগুলো থাকে তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু সেই ত্বরণ সহ গতিশীল বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এরপরে চলে আসি চতুর্থ সূত্র। চতুর্থ সূত্রটিতে আছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা বস্তুর অন্তিম গতিবেগ যেমন বের করতে পারছি, সাথে সাথে যদি অন্তিম গতিবেগ জানা থাকে তাহলে প্রাথমিক গতিবেগ অথবা অতিক্রান্ত দূরত্ব কিন্তু বের করতে পারি। একটি বস্তু ইউ গতিবেগে চলা শুরু করলো এবং এ ত্বরণ নিয়ে চলার পরে দেখা গেল কিছুটা দূরত্ব এস অতিক্রম করার পরে তার গতিবেগ হলো ভি, এবং সেক্ষেত্রে আমরা তখন এই সূত্রটিকে কাজে লাগাবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটিও কিন্তু অ্যাক্সেলারেটেড মোশনের জন্যই প্রযোজ্য হবে। এরপরে আমরা এতক্ষণ যে গতি সংক্রান্ত বিষয়গুলো পড়লাম সেগুলো একটু গ্রাফিক্যালি যদি বর্ণনা করি তাহলে কেমন দাঁড়াবে দেখে নিই। প্রথমে আসছি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অর্থাৎ সরণ সময় লেখচিত্র। সরণ সময় লেখচিত্রে যদি আমরা কোনো একটি বস্তু স্থির অবস্থায় আছে সেটিকে যদি প্লট করতে চাই তাহলে তার নেচারটি হবে এরকম। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে সরণ সময় লেখচিত্রে একটি স্থির বস্তুকে বোঝানোর জন্য এক্স অক্ষের সমান্তরাল বা সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা দ্বারা বোঝানো হচ্ছে লেখচিত্রের মাধ্যমে। কেস 2তে রয়েছে একটি বস্তু যদি ইউনিফর্ম গতিবেগে অর্থাৎ সমবেগে গতিশীল হয়, অর্থাৎ গতিবেগ যদি তার থ্রু আউট একই থাকে, তাহলে তার সেই বস্তুর গতিকে লেখচিত্রের মাধ্যমে আমরা কিভাবে বোঝাবো? এই লেখচিত্রের মাধ্যমে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি সরলরেখা যেটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নত রয়েছে সময় অক্ষের সাপেক্ষে অথবা ডিসপ্লেসমেন্ট অক্ষের সাপেক্ষে, একই জিনিস। তো এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নত সরলরেখাটি কিন্তু এখানে বোঝাচ্ছে যে একটি বস্তু সমবেগে গতিশীল, এবং সেটি বোঝাচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের রেসপেক্টে। এবার আরো কিছু কেস দেখে নেব আমরা। যদি বস্তুটি ধনাত্মক ইউনিফর্ম ত্বরণ নিয়ে মুভ করে, অর্থাৎ ত্বরণ
যা বস্তুটির মধ্যে যে ত্বরণ রয়েছে সেই ত্বরণটি যদি ইউনিফর্ম হয়, অর্থাৎ একই থাকে, অর্থাৎ গতিবেগের পরিবর্তনের হার যদি একই থাকে, ধরা যাক বস্তুটি প্রথমে যাত্রা শুরু করার সময় 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে মুভ করছে, 1 ঘন্টা পরে তার গতিবেগ হলো 40 কিলোমিটার পার আওয়ার, আরও 1 ঘন্টা পরে তার গতিবেগ হলো 60 কিলোমিটার পার আওয়ার, আরও 1 ঘন্টা পরে তার গতিবেগ হলো 80 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এক্ষেত্রে 1 ঘন্টা পর পর তার গতিবেগ কিন্তু 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ত্বরণ ইউনিফর্ম ত্বরণ, অর্থাৎ সমত্বরণ। সেক্ষেত্রে বস্তুর রিপ্রেজেন্টেশন কেমন হবে, এই লেখচিত্রের মাধ্যমে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। এখানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে দেখা যাচ্ছে যে বস্তুর যে সরণ সেটি কিন্তু ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। একইভাবে বস্তুটি যদি নেগেটিভ অ্যাক্সেলারেশন বা মন্দন, সমমন্দন নিয়ে বস্তুটি যদি মুভ করে, তখন তার লেখচিত্র হবে এরকম। অর্থাৎ এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ কিন্তু ক্রমাগত হ্রাসপ্রাপ্ত হচ্ছে। এবার আমরা সেম জিনিসই দেখে নেব, কিন্তু এবার আমরা বেগ সময় লেখচিত্রে এই বস্তুর গতির যে লেখচিত্র সেটা কিন্তু দেখে নেব। প্রথমে আসছি, বস্তুটি যখন ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে মুভ করে তখন তার লেখচিত্র কেমন হবে। তখন তার লেখচিত্র হবে, এক্ষেত্রে যেহেতু ভেলোসিটি টাইম গ্রাফ, তো গতিবেগ যেহেতু একই আছে, তাই এক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটি হবে টাইম অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, কারণ এটিই বোঝাচ্ছে গতিবেগের স্থিরতা বা ইউনিফর্ম ভেলোসিটি। পরেরটি হচ্ছে, যদি বস্তুটি ধনাত্মক সমত্বরণ নিয়ে এগোতে থাকে তখন বস্তুটির ভেলোসিটি টাইম গ্রাফ কেমন হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি সরলরেখা যেটি 45 ডিগ্রি কোণে সময় অক্ষ অথবা ভেলোসিটি অক্ষের সাথে নত রয়েছে। এবার আসি 3 নম্বর কেসটি। When a body is moving with non-uniform acceleration, অর্থাৎ ত্বরণ যদি সম না হয়, অসম ত্বরণ হয়। ধরা যাক একটি বস্তু প্রাথমিক অবস্থায় 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করলো, 1 ঘন্টা পরে তার গতিবেগ হলো 30 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এক্ষেত্রে গতিবেগ বৃদ্ধি হলো 10 কিলোমিটার পার আওয়ার। পরের 1 ঘন্টায় তার গতিবেগ হলো 60 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এক্ষেত্রে 1 ঘন্টায় তার গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত হলো 30 কিলোমিটার পার আওয়ার। এর পরবর্তী 1 ঘন্টায় তার গতিবেগ হলো 100 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এই 1 ঘন্টায় তার গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে 40 কিলোমিটার পার আওয়ার। কাজেই এখানে কিন্তু গতিবেগ বৃদ্ধির যে হার সেটি কিন্তু সমান নয়, এটি অসম। কাজেই এই ধরনের ত্বরণকে বলা হয় অসম ত্বরণ। তো অসম ত্বরণ নিয়ে মুভ করছে এরকম কোনো বস্তুর যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই ভেলোসিটি টাইম গ্রাফে, তাহলে তার গ্রাফের নেচারটি হবে এরকম। এটা কিন্তু তোমরা মনে রাখবে, ভেলোসিটি টাইম গ্রাফে অসম ত্বরণ নিয়ে গতিশীল কোনো বস্তুর গতির যে নেচার সেটি কিন্তু এরকম হয়। পরবর্তীটি রয়েছে, যদি কোনো একটি বস্তু মন্দন বা সমমন্দন নিয়ে মুভ করে, তাহলে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হবে। এক্ষেত্রে সমমন্দন আছে যেহেতু, কাজেই এক্ষেত্রে কিন্তু একটি সরলরেখা এবং সেটি কিন্তু নিম্নমুখী সরলরেখা দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক জানিও। তোমাদের ফিডব্যাক আমাদের আরও উৎসাহিত করবে, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অন্য এক ইম্পর্টেন্ট ভিডিও। টিল দেন, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের এভাবেই ভালোবাসা দিও। থ্যাংক ইউ।